রনো, প্লিজ এখনই গিফটগুলো আনপ্যাক করো না, সারা ঘর মেশি হয়ে যাবে যে। না না মাম্মা, আমি একটু দেখে নিই, আবার সব ঠিকঠাক করে রেখে দেব। প্লিজ একটু খুলি মাম্মাম। মৌমিতা জানেন রনো একটু জিদ্দি টাইপের, অগত্যা ছেলের দিকে তাকিয়ে একটু হাসেন। মায়ের হাসি মুখ মানেই সমর্থন বুঝে নিয়ে 9 বছরের রনো গিফট খুলে দেখতে থাকে। আজকালকার ফ্ল্যাট ওপেন কিচেন সিঙ্কের সামনে দাঁড়িয়ে এটো প্লেটগুলোকে একটু জল দিয়ে ধুয়ে রাখছিলেন মৌমিতা। এক গাদা প্লেট আর কাটলারি জমা হয়েছে। যদি ঠিকঠাক করে না রাখেন তাহলে কাল সকালে বাসন্তী ঠিক খিচখিচ করবে। বাসন গুছাতে গুছাতে দেখতে পান রনো তার গিফটগুলোকে আনপ্যাক করে কেমন সুন্দর করে গুছিয়ে রাখছে। রঙিন র্যাপিং পেপারগুলোকে পর্যন্ত সুন্দর করে ভাঁজ করে অন্যদিকে রাখছে। 9 বছরের ছেলের এত গুছানো স্বভাব দেখে তিনি নিজেই অবাক হয়ে যান। ঠিক বাবার মতো হয়েছে, দেখতেও একদম বিতানের মতো, চাপা রঙের সাথে কাটা কাটা ফিচার্স। গালেও বাবার মতো সামান্য টোল পড়ে। স্বাস্থ্যবান চৌকস 9 বছরের রনিত যেন তার বাবা বিতানের খুদে সংস্করণ। ছেলের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ চলে যায় দেওয়ালে ঝোলানো একটা ফটোর দিকে। সেখানে রয়েছে একটা রোগা অসম্ভব ফর্সা নরম রোমের মতো সামান্য দাড়ি গোপের 17 বছরের কিশোর, যে সবসময় তার দিকে কেমন অভিমানী চোখে তাকিয়ে থাকে। দীপনের ফটোর দিকে খানিকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে বুকের মধ্যেটা কেমন করে উঠল, চোখ ভিজে উঠল। মুখ নামিয়ে মৌমিতা আবার নিজের কাজে মন দিলেন। আজ সারাদিন খুব পরিশ্রম হয়েছে। রনোর প্রায় 20 জন বন্ধুকে ইনভাইট করেছিলেন। ওরা সন্ধ্যা থেকে হুটোপুটি করে খেলছিল, ভিডিও গেমস আরো কত কিছু খেলে তারপরে ডিনার করে খানিক আগেই যে যার বাড়ি চলে গেছে। তাও তো ডিনারে তিনি সেইভাবে কিছুই করেননি। আজকালকার বাচ্চাদের রুচি সব পাল্টে গেছে, তাদের আর ঘরের তৈরি খাবারে মন ভরে না। ডমিনোজে অর্ডার দিয়েছিলেন, তারাই সন্ধ্যা হতে না হতে নানা রকম ভেজ নন ভেজ খাবার দিয়ে গেছে। রনোর বন্ধু তালিকায় কিছু অবাঙালি ভেজিটেরিয়ানও আছে, তাদের জন্য ছিল ভেজ পিৎজা, ভেজ বার্গার, এছাড়া প্রচুর ফিঙ্গার চিপস আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই। কেক অর্ডার দিয়েছিলেন অনলাইনে, পয়ম্যান পোর্টালে। ওরা সন্ধ্যা হতে না হতেই কেক দিয়ে গেছে। তিনি শুধু মাইক্রোতে গরম করেছেন, তাতেই হাঁপিয়ে গেছেন। বয়সও তো 46 হলো, একটু পিথুলা হয়ে পড়েছেন মেনোপজের পর থেকে। একটানা পরিশ্রম করতে হলে হাঁপিয়ে যান। তবে খুদেগুলো খুব এক্সপার্ট, তারা নিজেরাই প্লেটে খাবার নিয়ে নিতে জানে। যতটুকু খাবে ঠিক ততটুকুই নেয়, খাবার নষ্ট করে না একদমই। রনোর বন্ধু বান্ধবদের স্বভাব রনোর মতোই, বুদ্ধিমান, চটপটে, যারা সময়ের আগেই বড় হয়ে গেছে। আর সেই একজন ছিল অবুজ, মায়ের কোল ঘেঁষা, ঠান্ডা স্বভাবের ছেলে, যে আজ 10 বছর হলো চলে গেছে না ফেরার দেশে। দীপন যখন হলো তখন তিনি মাত্র 18-র খুকি। খুকি তার পুতুলের মতো ছেলে পেয়ে কি অসম্ভব খুশিই না হয়েছিল। ধবধবে ফর্সা রং, বাচ্চাদের চোখের মণিতে যেমন নীল রঙের ছোঁয়া থাকে সেই রকম মণিওয়ালা বড় বড় চোখ, মাথায় বড় বড় ঈষৎ বাদামি কোকড়ানো চুল আর পাতলা লাল রঙের ঠোঁট। জ্যান্ত পুতুল পেয়ে কি খুশি না হয়েছিলেন। কিশোরীর অপটু দক্ষতা দিয়ে দীপনকে বড় করার চেষ্টা শুরু করেছিলেন। অবশ্য মৌমিতার শাশুড়ি মা তাকে সর্বতোভাবে সাহায্য করতেন। আসলে তার তো মা ছিল না, ছিল না বলা ভুল, থেকেও না থাকার মতো। বিয়ের পর থেকে আমৃত্যু মা আর তার মুখ দেখেননি। হাজারো দুঃখ কষ্টে বিদীর্ণ হতে হতে তার মন যখন মায়ের আঁচলের ছায়া চাইতো, তখন সেই ছায়া খানিকটা হলেও পেয়েছিলেন শাশুড়ি মায়ের থেকে। 17তে বাড়ি ছেড়েছিলেন, সেই তখন থেকেই মায়ের সাথে চিরবিচ্ছেদ ঘটে গিয়েছিল। মায়ের কাছে বিতান যে ব্রাহ্মণ নয় সেটাই বড় ছিল। মৌমিতার বাপের বাড়ির লোকেরা ছাড়া যে কেউ স্বীকার করত বিতানের মতো সচ্চরিত্র অনুভূতি সম্পন্ন পুরুষ মানুষ খুব কমই দেখা যায়। বিতানের সাথে যখন তার আলাপ হয় তখন তিনি 11 কি 12-র খুকি।
মফস্বল শহরের একই কোচিং এ তারা পড়তে যেতেন। কোচিং এর অন্য ছেলেরা যখন বদমাশি করে তার পোশাকে চুইংগাম আটকে দিত কি তার খাতায় উল্টোপাল্টা লিখে দিত, তখন বিতানি তো এগিয়ে এসেছিল তার রক্ষাকর্তা হয়ে। বিতানি তাকে সেই বয়সে সাইকেল চড়া শিখিয়েছিল। 9 বছরে পিতৃহীন হওয়া মৌমিতা মাত্র 1 বছরের বড় বিতানের মধ্যে শক্ত সমর্থ পুরুষ মানুষের ছায়া দেখতে আরম্ভ করেছিলেন। বাবা চলে যাবার পরে তাদের পরিবারে শুধুই নারী, মা, তিনি আর দিদি। অবশ্য তাদের যৌথ পরিবারে জ্যাঠা কাকা সবাই ছিলেন। প্রাচীন জমিদার বংশ, প্রচুর জমিজমা ছাড়াও ছিল বেশ কয়েকটি গোডাউন আর কোল্ড স্টোরেজ। অর্থ যেভাবে ছিল, শিক্ষা বা মানের প্রসারতা সেভাবে ছিল না। অসম্ভব রক্ষণশীল, তার উপর ছিল জাতপাত নিয়ে নানা রকম বিধিনিষেধ। বাবার মৃত্যুর 1 বছরের মধ্যেই দিদিকে পাত্রস্থ করেছিলেন তার জ্যাঠারা। তখন দিদি সবে কলেজে ঢুকেছিল। দিদির কান্না মনে পড়লে আজও চোখ ভিজে আসে। কিন্তু বিয়ের পরে দিদি পাল্টে গেল। জামাইবাবু অত্যন্ত লোভী স্বভাবের। বংশমর্যাদায় যতটা এগিয়ে, শিক্ষা এবং অর্থনৈতিক অবস্থায় ততটাই পিছিয়ে। জামাইবাবু দিদিকে নিজের ছাদে ঢেলে নিয়েছিলেন। তাদের অতিরিক্ত রক্ষণশীল পরিবারের মধ্যে তিনি প্রথম থেকেই সৃষ্টি ছাড়া। কো এডুকেশন স্কুল আর কোচিং এ পড়া মৌমিতা সমাজের সব স্তর থেকে আসা ছেলে মেয়েদের সাথে মিশতেন, আর তার ফলে তার দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়েছিল। বিতানকে প্রথম থেকেই ভালো লাগতো। যতদিন গেছে সেই ভালো লাগা ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। বিতানদের পরিবার আবার অন্য ধরনের। ওর বাবা ছিলেন তাদের জেলার একটি ওষুধ কোম্পানির একমাত্র ডিস্ট্রিবিউটর। ঘরে শুধু লক্ষ্মী ছিল না, ওর বাবা মা ছিলেন খোলা মনের মানুষ। বাবা মা ছেলে যে একসাথে বসে আড্ডা দিতে পারে, ওকে হালকা লেগ পুলিং করতে পারে, তা মৌমিতার জানা ছিল না। মাধ্যমিকের পরেই বিতান তাকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল। ওর বাবা মা মৌমিতাকে ছেলের হবু বউ নয়, বরং মেয়ে হিসাবে গ্রহণ করেছিলেন। কলকাতা শহর তো নয়, জেলায় কোনো খবরই চাপা থাকে না, তাই জ্যাঠাদের কানে খবরটা পৌঁছেছিল। বাড়িতে হুলস্থুল শুরু হয়েছিল তার প্রেম করার থেকেও বেশি ব্রাহ্মণের মেয়ের সদ্গোপকে পছন্দ করা নিয়ে। জেঠিমা কাকিমারা এমন ভাবে মুখ বাঁকিয়েছিলেন যেন বিতান একটা কুষ্ঠ রোগী। তলে তলে ঠিকও হয়ে গিয়েছিল মেজ জেঠির বাপের বাড়ি পাকুড়া, সেখানে তাকে বেড়াতে যাবার নাম করে নিয়ে গিয়ে বিয়ে দেবার। বুঝতে পেরেই মৌমিতা ঘর ছাড়েন। বয়সে তখনও 18 হয়নি বলে বিতানের বাবা গিয়েছিলেন জ্যাঠাদের সাথে কথা বলতে। বড় জ্যাঠা বলেছিলেন, ওই কোলা ত্যাগিনী কন্যাকে গৃহে পুনরায় স্থান দিলে চতুর্দশ পুরুষ নরক কষ্ট হবে। গৃহ ত্যাগকে আমরা মৃত্যুর সমতুল্য দেখি। অগত্যা শ্বশুরমশাই বিতান আর তার বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ের পরে বহুদিন পর্যন্ত ওনারা ভয় পেতেন নাবালিকা কন্যাকে অপহরণের দায়ে পুলিশের খপ্পরে না পড়েন। বিয়ে দিয়েই বিতানকে কলকাতার কলেজে পড়তে পাঠানো হলো, আর শাশুড়ি মা বলেছিলেন, এখন তো তোদের বিয়ের বয়স নয়, পড়াশোনা করার বয়স, মন দিয়ে সেই কাজটাই কর। কিন্তু তখন নতুন নতুন বিয়ের পরের নেশায় তারা মজেছিলেন। সেই ভুল থেকে দীপন এসে গিয়েছিল। আয়রনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেশি। এই অতিরিক্ত আয়রন ও লিভার, প্যানক্রিয়াস, থাইরয়েড সবকিছুর অসম্ভব ক্ষতি করছে। শেষে ডায়াবেটিস ধরা পড়ল। ডাক্তাররা বারে বারে সাবধান করে দিয়েছিলেন এই অতিরিক্ত আয়রন ডিপোজিশনের ফলে ওর হার্ট অ্যাটাক না হয়ে যায়। শেষের দিকে দীপনও বুঝতে পেরেছিল, একদিন মৌমিতাকে বলেও ছিল, সবাই থাকবে, তুমি, বাপি, ঠাম্মা, শুধু আমাকেই কেন চলে যেতে হবে মা? সামনে ওকে মৃদু বকলেও মৌমিতা বাথরুমে গিয়ে কল চালিয়ে হাউ মাউ করে কেঁদেছিলেন। দীপন চলে গেল 12-এ ওঠার পরে। জন্মের পর থেকে যে ছেলে মায়ের আঁচল ছাড়া অন্য কিছু চিনত না, সে কিভাবে একা একা কোনো অজানা জগতের উদ্দেশ্যে যাত্রা করেছে ভেবে মৌমিতার দম বন্ধ হয়ে এসেছিল। তিনি এক ফোঁটাও কাঁদেননি। সারাদিন দেওয়ালের দিকে ফিরে বিছানায় শুয়ে থাকতেন। কারোর সাথে কথা বলতেন না, স্নান, খাওয়া দাওয়া কিছুই করতেন না। শুধু শূন্য দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতেন। বিতান বরং ছেলে হয়েও চিৎকার করে কাঁদত। ওর মা তখন ওকে অনেক করে শান্ত করিয়েছিলেন। দীপনের চলে যাবার 3 মাস পরে আবার আসলো একটা বিশাল ধাক্কা। বাইকে করে যাচ্ছিল বিতান। সে অন্যমনস্ক ছিল না ট্রাক চালক মত্ত ছিল তা জানা যায়নি, কিন্তু সামনাসামনি ধাক্কায় আর কিছু করার ছিল না।
মৌমিতার তখন পাগলের মতো অবস্থা, সারাক্ষণ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকেন আর এক গাছা দড়িকেই সব দুঃখ কষ্টের পরিত্রাণ ভাবা শুরু করেছিলেন। সেই সময় একদিন রাতে শাশুড়ি মা তাকে ধরে ধরে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বলেছিলেন, ঠাকুরের সামনে প্রতিজ্ঞা কর, এই বুড়িটাকে ফেলে তুই পালাবি না। আমার কথা একটু ভাব, সবাইকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচবো। মৌমিতার চেতনা ফিরে আসে। সত্যি তো, তিনি তো একাই স্বামীপুত্র হারায়নি, এই বৃদ্ধাও হারিয়েছেন। তিনি নিজের দুঃখ নিয়েই পাগল হয়ে গিয়েছিলেন। এখন শাশুড়ি মার জন্যও বুকটা টনটন করে ওঠে। ধীরে ধীরে তিনি স্বাভাবিক হবার চেষ্টা করতে থাকেন। মৌমিতা সবচেয়ে অবাক হয়েছিলেন তার শাশুড়ি মায়ের ক্ষমতা দেখে। জগদ্ধাত্রীর মতো 10 হাত দিয়ে তাকে সামলাচ্ছেন, আবার একজন স্বল্প শিক্ষিতা গৃহবধূ হয়ে ব্যবসার হাল ধরেছেন। ব্যবসার যত টাকা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল সব গুছিয়ে তুলে নিলেন। তারপর তাকে বললেন, এই জায়গায় আর নয়, নতুন জায়গায় গিয়ে আমাদের নতুন করে বাঁচতে হবে। এই বাড়িতে থাকলে ওদের স্মৃতি আমাদের ভয়ঙ্কর কষ্ট দেবে। চলো আমরা কলকাতায় গিয়ে থাকি। চালু ব্যবসা বেশ ভালো দামে বেচে দিলেন। ঘরবাড়ি সমস্ত স্থাবর সম্পত্তি বেচে দিয়ে কলকাতায় বাইপাসের ধারে এত বড় ফ্ল্যাটটা কিনলেন। আবার ইন্ডাস্ট্রিয়াল হাবেও জায়গা নিলেন। শাশুড়ি মায়ের ভাইদের লেদার আইটেমের ব্যবসা, উনিও সেটাই করবেন বলে ঠিক করলেন। কলকাতায় আসার কিছুদিন পরে উনি মৌমিতাকে বললেন, তুই কি জানিস, দীপন চলে যাবার পরে বিতান স্পাম ব্যাংকে ওর স্পাম জমা রেখেছিল। তোকে বলতে সময় পাইনি, কিন্তু আমায় বলেছিল ওর ইচ্ছে দীপনের ভাই বা বোন কেউ এই পৃথিবীতে আসুক। বিতানের শেষ ইচ্ছে পূর্ণ করার জন্যই কলকাতায় এসেছি। মৌমিতা অবাক হয়ে বলেছিল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বয়স প্রায় 36, তার উপর বিধবা, লোকে কি বলবে? আজকালকার দিনে 36 বছর কোনো বয়সই নয়। এখানে আমাদের কেউ চেনে না, আর লোকে কি ভাববে তার চেয়ে আমার কাছে বিতানের শেষ ইচ্ছে অনেক দামি। মৌমিতাকে শেষ পর্যন্ত রাজি হতেই হয়েছিল শাশুড়ি মায়ের মুখ চেয়ে। তবু তিনি দীপনের প্রসঙ্গ তুলে বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। ওনার যুক্তি ছিল, আবার একটা অসুস্থ বাচ্চাকে এই পৃথিবীতে এনে আর তিনি কষ্ট দিতে পারবেন না। শাশুড়ি মা বললেন, বিতান নাকি খোঁজ খবর নিয়েই পরিকল্পনা করেছিল। টেস্ট টিউব পর্বেই নাকি নির্ধারণ করা যায় ভ্রূণটি সুস্থ কিনা। সুস্থ হলেই তবেই মানব শরীরে তা প্রতিস্থাপিত করা হয়। 9 মাস বিছানায় শুয়ে কাটাতে হয়েছিল, আর তারপরে রনিতের জন্ম। আজকাল মৌমিতার মনে হয় জীবন যেন একটা বহতা নদী। তার একুল যদি ভেঙে যায়, তবে অন্য কুল ফুলে ফলে সজ্জিত হয়ে নতুন করে গড়ে ওঠে। সুস্থ সবল রনিতকে পেয়ে তার সব হারানোর বেদনা অনেকটাই প্রশমিত হয়েছে। জীবন তার থেকে ছিনিয়ে নিয়েছে বিতান আর দীপনকে, কিন্তু তার বদলে দিয়েছে গর্ভধারিণীর চেয়েও আপন তার শাশুড়ি মাকে। আর রনিত, সে তো 7 রাজার ধন এক পানি। হারিয়ে যারা গেছে তারাও পুরোপুরি হারায়নি। তার আর শাশুড়ি মায়ের স্মৃতির মধ্যে তারাও বেঁচে আছে। শেষ হলো আজকের গল্প ফিরে পাওয়া। আমাদের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্টসে জানান আমাদেরকে কেমন লাগলো। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।